Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু করছি লি মাউন্টফোর্টের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। এর আগে আমরা এই নভেলের যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। আজ আপনারা শুনবেন এই নভেলের অষ্টম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া, আজ পর্ব ৮। সম্মিলিত সেই বিলাপধ্বনির মাঝে বাইরে থেকে ভেসে এলো একটা চেন টানার মতো খড়খড় শব্দ। মনে হলো কাছাকাছি কোনো একটা টেন্টের চেন টেনে খুলছে কেউ। তার কয়েক সেকেন্ড পরেই ভেসে এলো কেনের উচ্চ কণ্ঠস্বর। কেউ জেগে আছো নাকি? পরিচিত কণ্ঠস্বর শুনে যেন এতক্ষণে সাহস ফিরে পেল টনি। সেও নিজের টেন্টের ভেতর থেকে প্রায় চেঁচিয়ে বলে উঠল, আছি। এরপরেই রবার্ট তার কণ্ঠস্বর ভেসে এল, আমিও জেগে আছি। কেন জিজ্ঞেস করলো, আওয়াজটা শুনতে পাচ্ছ? অন্য বন্ধুরা জেগে গিয়েছে টের পেয়ে টনি এবার পুরোপুরি সাহস ফিরে পেল। সে আস্তে আস্তে উঠে গিয়ে টেন্টের চেন টেনে মাথাটা সামান্য বের করে উঁকি দিল বাইরে। বাইরের আবহাওয়া মারাত্মক হিমশীতল। বাইরে উঁকি দিতেই ওর মনে হলো যেন অসংখ্য আলপিন ফুটছে ওর মুখের চামড়ায়। সেই সঙ্গে প্রকৃতির বুকে এখন বিরাজ করছে একটা নিশ্চিদ্র অন্ধকার। এতই ঘন অন্ধকার যে এক হাত দূরের কিছুও নজরে পড়ে না। অদূরে গাছগাছালি সবকিছু কোন যেন এক কালো জবনিকার আড়ালে হারিয়ে গিয়েছে। এক মুহূর্তের জন্য টনির মনে হলো সে বুঝি ভুলক্রমে কোনো অন্ধ গুহায় পথ হারিয়ে ফেলেছে। চোখের সামনে শুধুই অন্ধকার আর অন্ধকার। কালো কুচকুচে বিশাল একটা পর্দা যেন ওর সামনে। নিজেকে হঠাৎ কিরকম যেন বড্ড একাকী, বড্ড বিপন্ন মনে হতে লাগলো। যেন মহাশূন্যে একটা হারিয়ে যাওয়া ছোট্ট নক্ষত্র, দিগ্ভ্রান্ত, বিপন্ন। বাইরে সেই কাতর বিলাপধ্বনি এখন আরো যেন তীক্ষ্ণ শোনাচ্ছে। সেই আর্তনাদের সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র বনভূমি যেন কেঁপে কেঁপে উঠছে। অরণ্যের গাছে গাছে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলে ফিরে আসছে সেই সব অলৌকিক কণ্ঠস্বর। টনি এদিক ওদিক ঘাড় ঘোরাতে ওর টেন্টের ঠিক বাম দিকে কেনকে আবছাভাবে দেখতে পেল। দেখল কেন তার টেন্টের কাছে সম্ভবত হাঁটু মুড়ে বসে আছে। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে লক্ষ্য করছে তার পারিপার্শ্বিক পরিবেশ। আধারে শুধু ওর ঘাড় ঘোরানোটাই দেখতে পাচ্ছে টনি। ডান দিকের টেন্টের চেন খুলে ওদিকে বেরিয়ে এসেছে জেমস এবং রবার্ট, তা দুজনেই। ওরাও টনিরই মতো আশপাশ লক্ষ্য করছে। দুজনেরই মুখে ভয়ের ছাপ। না, এ সত্যি হতে পারে না। কাতর বিলাপধ্বনির মাঝেই শোনা গেল রবার্ট তার ভয়ার্ত ফিসফিসে কণ্ঠস্বর। সম্মিলিত সেই ভৌতিক কণ্ঠের কোরাস এত তীব্রভাবে শোনা যাচ্ছিল যে সেই কণ্ঠস্বর ছাপিয়ে রবার্ট তার বলা কথাগুলো খুব সামান্যই শুনতে পেল টনি। নিজের মনেই স্বগতোক্তি করল সে, পাগল না হয়ে যায়। এবার কানে এলো জেমসের চাপা উদ্বিগ্ন কণ্ঠস্বর। জেমস বলছে,
জেমসকে এখন যথেষ্ট ভীত মনে হচ্ছে। কেন ওদিকে ততক্ষণে ক্যামেরা বের করে ফেলেছে। ঝটাপট ক্যামেরা অন করতে করতে সে টনিকে উদ্দেশ্য করে বলল তার টেপ রেকর্ডার অন করতে। সে ওদিকে ততক্ষণে ক্যামেরা অন করে ভিউ ফাইন্ডারে চোখ রাখল। টনি তৎক্ষণাৎ তার আদেশ পালনে লেগে গেল। দলের সবাইকে কেন আগেই বলে রেখেছিল, রহস্যজনক কিছু দেখা বা শোনা গেলেই সঙ্গে সঙ্গে যেন তার রেকর্ড করে রাখা হয়। রবার্ট তার ভয়ার্ত কণ্ঠস্বর কানে এলো এবার। আমরা হয়তো মিছেই ভয় পাচ্ছি, হয়তো কোনো জীবন্ত মানুষই এরকম অদ্ভুত আওয়াজ করছে, হয়তো আদৌ এটা ভৌতিক নয়। উত্তরে কেন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলল, তা হতেই পারে না। এখানে অনেক মানুষের গলা শুনছি। আমার মনে হয় না এই জঙ্গলে কোথাও কোনো জনবসতি আছে, আর আমরা ছাড়া আর কেউ এই বনে থাকে। কেনের যুক্তি টনিরও মনে ধরল। সে কেনের সাথে একমত হল। তারও মনে হতে লাগলো এই কণ্ঠস্বর কোনো মানুষের হতে পারে না। এ হলো অলৌকিক অপার্থিব দেহধারীদের কণ্ঠস্বর। সেই বিষণ্ণ ভুতুড়ে কণ্ঠস্বরের এক টানা বিলাপ তখনও হয়ে চলেছে। বনের প্রতিটি গাছ, প্রতিটি পাতায় যেন সেই আর্ত বিলাপ ধ্বনির অনুরণন ছড়িয়ে পড়ছে, যে কারো শুনলে অজান্তেই বুকের ভেতর হৃদকম্প উপস্থিত না হয়ে পারবে না। হঠাৎ ক্লিং করে একটা শব্দ হলো। বোঝা গেল কেন ক্যামেরায় তুলে নিল টেন্টের বাইরের দৃশ্যটা। যদিও ওদের টেন্টের বাইরে অন্য আর কেউ উপস্থিত নেই, শুধু শব্দটাই কানে আসছে, আর সেটা হচ্ছেও খুব কাছে। যেন অদৃশ্য একদল মানুষ ওদের টেন্টের কাছে এসে গভীর যন্ত্রণায়, ব্যথায় ওইভাবে বিলাপ করছে। এবার কেন নিজেই নিজের বক্তব্য রেকর্ড করতে শুরু করল। একটু আগেই আমরা এই শব্দটা শুনেই জেগে উঠে বাইরে বেরিয়ে এসেছি ব্যাপারটা দেখব বলে। আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শব্দটা। আমরা যদিও বাইরে এসে কাউকেই দেখতে পাইনি, বুঝতে পারছি না কারা কোথা থেকে এই কান্না করছে। আমাদের আশেপাশে সর্বত্রই আওয়াজ হয়েই চলেছে। বাইরে কিরকম অন্ধকার দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে পর্যাপ্ত আলো না থাকায় আমরা ক্যাম্প সাইট ছেড়ে বাইরে গিয়ে শব্দের উৎস অনুসন্ধান করার রিস্ক নিতে পারছি না। এই পর্যন্ত বলে কেন তার বক্তব্য শেষ করল। টনির ফুসফুস নিংড়ে বেরিয়ে এলো একটা স্বস্তির দীর্ঘশ্বাস। কেন ফের তার ক্যামেরা সুইচ অন করল। তাক করে ধরল নিকষ কালো অন্ধকারে চাদরে মোড়া বনভূমির দিকে। বন্ধুদের উদ্দেশ্যে বলল, তোমরা একটু বেরোবে টেন্ট ছেড়ে? কেনের ডাকে সর্বপ্রথম সাড়া দিল টনি। তার মনে তখন সাহস পুরোদমে ফিরে এসেছে। দোনামোনা করতে করতে সে নাইট ভিশন ক্যামেরা রেকর্ডার হাতে বেরিয়েই এলো নিজের টেন্টের বাইরে। তারপর দৃপ্ত পায়ে এগিয়ে চলল কেনের টেন্টের দিকে। আর তখনই কি এক অশরীরী অনুভূতিতে তার গায়ের সব কটা রোম যেন খাড়া হয়ে উঠল। যদিও তার চোখ কিছুই দেখতে পেল না, তবু মনে হলো যেন কয়েকশো জোড়া চোখ অন্ধকার বনভূমির কোনো এক গভীরতম অংশ থেকে তার দিকে নিষ্পলক চেয়ে আছে। টনিকে বেরোতে দেখে জেমস আর রবার্তাও তাদের টেন্ট ছেড়ে বেরিয়ে এলো। কেনও ততক্ষণে নিজের টেন্টের বাইরে এসে দাঁড়িয়েছে। সবাই এসে দাঁড়ালো ওর পাশে। ওদের প্রত্যেকের হাতেই ক্যামেরা রেডি। কেন ওদের আদর্শ একজন দলনেতার মতো নির্দেশ দিল, সবাই বনের এক এক দিকের ভিডিও ছবি তুলতে থাকো।
রবার্তা, তোমার কাছে অডিও রেকর্ডারটা আছে তো? আছে। বলতে বলতে পকেট থেকে দেশলাইয়ের বাক্সের মতো দেখতে ছোট্ট রেকর্ডারটা বের করে আনলো রবার্তা। সুইচ অন করে সামনের দিকে মেলে ধরল। রেকর্ডার আছে টনির কাছেও। সম্মিলিত সেই কণ্ঠের করুণ ক্রন্দন তখনও সমান তালে হয়ে চলেছে। বনভূমির আবহাওয়া এখন অস্বাভাবিক রকম শীতল, যেন কোনো বরফের রাজ্যে রয়েছে ওরা। টনি ওর নাইট ভিশন ক্যামেরাটা তাক করে ধরল বনের দিকে। সামনে নিকষ অন্ধকারের পটে চৌকোনো ভিউয়ের মধ্য দিয়ে ব্ল্যাক ফরেস্টের আধার মোড়া গাছগুলোর উপর স্লো মোশনে ক্যামেরা ঘোরাতে লাগলো সে। মনের মধ্যে আশা, ঈশ্বর করুন যেন অস্বাভাবিক কিছু চোখে না পড়ে যায়। কতক্ষণ এভাবে চলল। ওরা মুখে কুলু পেটে উৎকর্ণ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে শব্দটা শুনছিল। দেখতে দেখতে একসময় সেই সম্মিলিত কণ্ঠস্বরের বিলাপ ধ্বনি ক্রমে ক্ষীণ হতে হতে একেবারেই মিলিয়ে গেল। জেমস ফিসফিস করে বলল, ওটা থেমে গেছে, ঠিক যেমন করে এর আগেও থেমে গিয়েছিল। অদ্ভুত কাঁপা কাঁপা সেই সম্মিলিত ভৌতিক কণ্ঠস্বর মিলিয়ে যেতেই পুরো ব্ল্যাক ফরেস্টে যেন কবরের নিস্তব্ধতা নেমে এলো। কোথাও থেকে আর কোনো টু শব্দ ভেসে এলো না। এমনকি শোনা গেল না বন্য কোনো নিশাচর পাখি বা জন্তুর ডাকও। বড়ই অদ্ভুত, বড়ই গা শিহরণ জাগানো সেই নিস্তব্ধতা। অদ্ভুত প্রগাঢ় সেই নৈশ নিস্তব্ধতার মাঝে শুধু থেকে থেকে কানে আসছে বাতাসে বনের গাছপালার ডালপালা নড়ার সরসর শব্দ। অন্ধকারে মনে হচ্ছে যেন অনেক অশরীরী নিজেদের মধ্যে চাপা গলায় কি সব শলা পরামর্শ করছে। মাঝে মাঝে জোর বাতাসে দুলে দুলে উঠছে ওদের ভৌতিক দেহ। কতক্ষণ জেমস আর কেন, রবার্তা, টনি নিশ্চুপ দাঁড়িয়েছিল জানে না। সর্বপ্রথম কথা বলল জেমসই। সে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বলে উঠল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এখনো বুঝে উঠতে পারছি না ঠিক কি শুনলাম এতক্ষণ। মনে হচ্ছিল যেন বনের সর্বত্র কারা যেন এই বিলাপ ধ্বনি করছে। কোনো অর্থ হয় এর? কেন শান্তভাবে জবাবে বলল, আমরা তো এইসব রহস্য অনুসন্ধানেই এসেছি। এসবেরই তো প্রকৃত কারণ আমাদের খুঁজে বের করতে হবে। দেখি রেকর্ডারে ফুটেজটা কেমন উঠল। বলতে বলতে হাতে থাকা রেকর্ডার অন করতে যাবে জেমস, রবার্ট তার তীক্ষ্ণ আর্তনাদকে থামিয়ে দিল। রবার্ট তার এহেন নাভি মূল চিরে বেরিয়ে আসা আকস্মিক এবং ভয়ার্ত আর্তনাদে বাকি সবার কানে যেন তালা লেগে গেল। ওরাও প্রথমটায় চমকে উঠে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে তারপর কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি হলো ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না কারোর। ততক্ষণে অন্ধকারে সবার চোখ সয়ে এসেছে। টনি বিস্ময় বিমূঢ় হয়ে রবার্তার দিকে চেয়ে দেখল রবার্ত আর্তনাদ করতে করতে এক পা দুপা করে পিছু হটছে। ওর ভয়ার্ত কণ্টকিত চোখ জোড়া নিবদ্ধ অদূরে একটা গাছের দিকে। ওকে দেখে মনে হচ্ছে ওর যেন হঠাৎ করে প্যানিক অ্যাটাক হয়েছে, ওর হাত থেকে পড়ে গিয়েছে ক্যামেরাটা। কিন্তু ওদিকে ওই গাছের দিকে অমন বিস্ফারিত চোখে তাকিয়ে কি দেখছে রবার্তা? কি হলো? এবার শশব্যস্তে রবার্তাকে এক হাতে জড়িয়ে ধরে সামলাতে গিয়ে বলে উঠল জেমস। টনির মতো সেও লক্ষ্য করেছে রবার্তার ভয়ার্ত দৃষ্টি অদূরে একটা গাছের দিকে নিবদ্ধ। কিন্তু ওদিকে তাকিয়েও দুজনের কেউই কিছু দেখতে পেল না।
অদূরে আধার মোড়া গাছপালার জটলার দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে থেকে কোনো রকমে অস্ফুট স্বরে রবার্তা বলে উঠল, ও ওখানে কেউ কেউ দাঁড়িয়েছিল। আমি ওকে স্পষ্ট দেখেছি। আমার ক্যামেরা এইমাত্র একটা একটা মেয়ে ওখানে ওখানে দাঁড়িয়েছিল, ওই 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 গাছগুলোর মাঝখানে। রবার্ট তার চোখের মনি দুটো পাথরের মতো স্থির দেখাচ্ছে। তার কথায় কেন, টনি এবং জেমস তিনজনেই অবাক হয়ে গেল। তিনজনেই উঁকিঝুঁকি মেরে সামনের গাছগুলো যেখানে ঘন সন্নিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সেদিকে চেয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো কিছুই তখনও ওদের দৃষ্টিগোচর হলো না। কেন প্রশ্ন করল, তুমি কি শিওর? তুমি ঠিক দেখেছ? একদম, হাঁপাতে হাঁপাতে বলল রবার্তা। তারপরই ওর গলায় খানিক মিনতি ঝরে বলল, তোমরা প্লিজ আজ রাতেই টেন্ট ছেড়ে আর বাইরে বেরিও না। কেন ব্যাপারটা ভালো করে দেখবে বলে ওদের থেকে সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়েছিল, কিন্তু বাধা দিল রবার্তা। সে বলল, কেন, বেশি এগিয়েও না ওদিকে। ওর বুক তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। রবার্ট তার নিষেধ কেনকে ওখানেই থামতে বাধ্য করল। সে জায়গাতেই দাঁড়িয়ে সামনের গাছপালার জটলার ওপর আরো বেশ কয়েকবার ঘর অনুসন্ধানী দৃষ্টি বোলাতে লাগলো। হাতে ওর ধরা নাইট ভিশন ক্যামেরাটা তাক করে ধরে ভিউ ফাইন্ডারে চোখ রাখল, কিন্তু তাল তাল অন্ধকারে বনের বিশাল বিশাল গাছগুলোর গুঁড়ির অস্পষ্ট অবয়ব ছাড়া আর অন্য কোনো কিছুই ওর নজরে পড়ল না। একসময় সে বলেই ফেলল, কিছুই তো নেই ওখানে। তারপর রবার্ট তার দিকে চেয়ে জিজ্ঞেস করল, যাকে দেখলে কেমন দেখতে ছিল তাকে? ওহ, ভয়ঙ্কর, বলেই আরো কয়েক পা পিছু হটে গেল রবার্তা। সর্বশরীর তার কাঁপছে থরথর করে। হাত দুটোর বুকের ওপর এমন ভাবে জড়ো করে রাখা যেন ভেতরের প্রবল আন্দোলন করতে থাকা হৃৎপিণ্ডটাকে সামলাবার আপ্রাণ চেষ্টা করছে সে। জেমস ওকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বোলাতে লাগলো। কোনো কোনো মানুষকে ওরকম দেখতে হয় না। কথাটা বলতে বলতে কণ্ঠস্বর জড়িয়ে এলো রবার্তা। তোমার ফুটেজটা চেক করো তো। মৃদু আদেশ ফুটে উঠল এবার কেনের কণ্ঠস্বরে, কিন্তু রবার্তার আর ফুটেজ চেক করার মতো মনে জোর নেই। সেই বীভৎস মূর্তিটাকে দ্বিতীয়বার দেখার আর স্বাদ নেই তার। কেন ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে এসে ওর হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিতে নিতে বলল, বেশ, আমি না হয় দেখছি তাহলে। রেকর্ডিং অন করে রিওয়াইন্ড করলো কেন। টনি এবং জেমস ওর পেছনে দাঁড়িয়ে ওর ঘাড়ের ওপর দিয়ে রবার্ট তার নাইট ভিশন ক্যামেরায় ওঠা ফুটেজে কি উঠেছে কৌতূহলী দৃষ্টিতে দেখতে লাগলো। ফুটেজটা ক্লিয়ার নয়, কোনো কিছুই ঠিকঠাক ওঠেনি। জেমস আর কেনের কথাবার্তা, তারপরেই রবার্ট তার তীক্ষ্ণ আর্তনাদ, এইটুকুই শুধু শোনা গেল। তারপরে ছবি নড়ে ওঠা দেখে মনে হলো ক্যামেরাটা পড়ে গিয়েছে রবার্ট তার হাত থেকে। কিছুই তো দেখা গেল না। খানিক অসন্তোষ ফুটে উঠল টনির গলায়। ওয়েট, আর একটু অন্যরকম ভাবে দেখতে হবে। এই বলে কেন ফের একবার রিওয়াইন্ড করলো ফুটেজটা। এবার প্রথম থেকে ফ্রেম বাই ফ্রেম, ইঞ্চিতে ইঞ্চিতে ছবিটাকে চেক করতে লাগলো। রবার্ট তা কাঁপা কাঁপা গলায় বলল, আমার মনে হয় না ওটা আমার ক্যামেরায় উঠেছে। আমি জাস্ট একটা অন্য ডিরেকশন থেকে ছবি তুলছিলাম। তারপর কি মনে হতে ঘাড় ঘোরাতেই ওকে দেখতে পেলাম।
ওকে আমি ক্যামেরায় তুলতে পারিনি, কারণ ওকে দেখেই আমার প্রায় নাড়ি ছিঁড়ে গিয়েছিল। কিন্তু ওকে যে আমি দেখেছি এতে আমার কোনো সন্দেহ নেই। কেন ফ্রেম বাই ফ্রেম ফুটেজ চেক করছিল, কিন্তু রবার্তা যেরকম বলছে সেরকম কোনো ভুতুড়ে নারী মূর্তির দেহে 1 ইঞ্চিও কোথাও দেখতে পেল না সে। ঠিকই বলছে রবার্তা, এরকম কোনো ছবি ওর ক্যামেরায় ওঠেইনি। এবার সঙ্গীদের উদ্দেশ্য করে কেন বলল, আমাদের আরেকটু অ্যালার্ট থাকতে হবে। কিছু দেখতে পেলে তা অবশ্যই রেকর্ড করে রাখতে হবে। এটাই হবে এখন থেকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। প্রায় চমকে উঠে এবার কেনের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থেকে রবার্তা বলল, আমি সরি কেন, আমি ওই মেয়েটাকে দেখে তখন এত ভয় পেয়ে গিয়েছিলাম। ওর কথায় শান্ত সংযত ভাবে কেন বলল, বুঝতে পারছি, কিন্তু আমরা তো ডকুমেন্টারি বানাতেই এসেছি এখানে। আমি প্রথম থেকেই সবাইকে বলে এসেছি, ভয়টাকে একপাশে সরিয়ে রেখে সবসময় যা কিছু অস্বাভাবিক নজরে পড়বে বা কানে শুনবে সঙ্গে সঙ্গে তা রেকর্ড করবে। ভূত প্রেত কখনো মানুষের ক্ষতি করতে পারে না, এটুকুই শুধু মনে রাখবে। তাহলেই দেখবে আর ভয় করবে না। সবাই যেন এখন থেকেই আর একটু সজাগ থাকে। শেষের কথাটা বলার সময় দৃপ্ত শোনালো কেনের কণ্ঠস্বর। এবার কেনের দিকে কিছুটা এগিয়ে এসে জেমস বলল, যথেষ্ট হয়েছে। মেয়েটা ভয় পেয়েছে, এটা ওর দোষ নয়, বুঝলে? তার প্রতি সহানুভূতিশীল না হয়ে এভাবে যা খুশি তাই বলতে পারো না। এমন একটা অবস্থায় বললে যে কারোর ভয় পেয়ে গিয়ে মাথা কাজ না করাই স্বাভাবিক। কেনও এবার জেমসের দিকে 2 পা এগিয়ে এলো। কঠিন হয়ে উঠেছে তার চোয়াল দুটো। ওদের দুজনকে দেখে মনে মনে প্রমাদ গুনল টনি। যেরকম রণংদেহী দেখাচ্ছে দুজনকে, যেন হাতাহাতি না লেগে যায়। ব্যাপারটা অবশ্য অতি দূর গড়ালো না। কেনই নিজেকে যথাসম্ভব সংযত রেখে চিবিয়ে চিবিয়ে শুধু বলল, বেশ। তারপর রবার্তার দিকে ঘুরে বলল, আমি সরি, তবে সবাইকে বলে রাখছি, এখন থেকে যা কিছু অস্বাভাবিক নজরে পড়বে সঙ্গে সঙ্গে তা রেকর্ড করে রাখবে। আমি চাই এই ধরনের কোনো কিছুর ভিজুয়াল রেকর্ডিং যা আমি আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সবাইকে দেখাতে পারবো। রবার্তার মুখের কঠিন দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। কাঁধ ঝাঁকিয়ে নীরবে শুধু বুঝিয়ে দিল, মনে থাকবে তার কথাটা। ফের একটা অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো ওদের মধ্যে। বিশ্রী অস্বস্তিকর একটা নিস্তব্ধতা। টনি একবার ফের চোখ বুলিয়ে নিল অদূরে বনের গাছগাছালির ওপর। ওর মনে হলো রবার্তা একটু আগে ওখানে যা দেখেছে তা কি ঠিক দেখেছে, নাকি ক্লান্ত মনের প্রতিক্রিয়া মাত্র। টেন্টের দিকে ফিরতে ফিরতে রবার্তাকে উদ্দেশ্য করে জেমস বলল, আমার মাথায় ঢুকছে না তুমি যাকে দেখেছো সে কে হতে পারে। ক্লান্ত গলায় শুধু রবার্তা বলল, আমি জানি সে কে হতে পারে। টেন্টের ভেতর ঢুকে পা থেকে বুট জোড়া খুলতে লাগলো সে। জেমস ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে আছে দেখে রবার্তা বলল, মেয়েটা ছিল মাদার সিবেট। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।